where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালোই আছো। করোনার পরিস্থিতির এই সংকটকালে মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তর অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। গত বছর অনলাইন ক্লাস হয়েছে, এবছরও হচ্ছে। এটা খুব সাধু উদ্যোগ। আমি সকলকে, এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি মালদা রেলওয়ে হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক জাকির হোসেন। আমি আজকে অ্যাটমিক ফিজিক্স অর্থাৎ পারমাণবিক পদার্থবিদ্যা সম্বন্ধে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে কোনো মৌল বা পদার্থ অসংখ্য পরমাণু দিয়ে তৈরি। আগে মনে করা হতো পরমাণুকে ভাঙা যায় না, পরে পরমাণুকে ভেঙে মূল তিনটি প্রাথমিক কণিকা আবিষ্কৃত হয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ দিকে। এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এগুলো সম্বন্ধে তোমরা জানো, আমি বিস্তারিত বলছি না। তার মধ্যে নিউট্রন নিস্তড়িত কণা, আর ইলেকট্রন ঋণাত্মক, আর প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। তো বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছিল যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পরমাণুর মধ্যে কিভাবে থাকে এবং পরমাণুর গঠনটা কিভাবে, এভাবে বিভিন্ন মতবাদ আছে। তো এই মতবাদগুলিকে পরমাণুর মডেল বলা হয়। তো বিভিন্ন পরমাণুর মডেল ছিল, সেগুলো বাদ চলে গেছে। তরমুজের মতো ছিল, অর্থাৎ তরমুজের মধ্যে বিচিগুলো যেমন আছে তেমনি হয়তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো ছিল, এগুলো বাদ চলে গেছে। সর্বাধুনিক যেটা গ্রহণযোগ্য হয়েছিল সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছিলেন। তিনি আলফা কণা বিচ্ছুরণ সংক্রান্ত যে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষা থেকে জানা গিয়েছিল যে পরমাণুর ভেতরে অর্থাৎ মধ্যিখানে নিউক্লিয়াস থাকে, আর এই নিউক্লিয়াস হচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। এই প্রোটন নিউট্রনগুলো খুব ঠাঁসাঠাঁসি করে আছে। তাহলে নিউক্লিয়াসটা শুধু নিউট্রন যদি নিস্তড়িত কণা হয়, তাহলে নিউক্লিয়াস যদি প্রোটন আর নিউট্রন এগুলোকে নিউক্লিয়ন বলা হয়। প্রোটন আর নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। তাহলে নিউক্লিয়ন হচ্ছে ধনাত্মক। নিউক্লিয়ন যেহেতু প্রোটন ধনাত্মক, নিউট্রন নিস্তড়িত, ফলে নিউক্লিয়াসের আধান ধনাত্মক, পজিটিভলি চার্জড নিউক্লিয়াস। এখন ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? ইলেকট্রনগুলো যদি বাইরে স্টেশনারি থাকে, স্থির অবস্থায় থাকে, তাহলে কুলম্বীয় আকর্ষণ বল প্রযুক্ত হবে। কারণ ইলেকট্রন ঋণাত্মক আর নিউক্লিয়াসের আধান ধনাত্মক। ঋণাত্মক আর ধনাত্মক মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল হবে। তোমরা কুলম্বের সূত্র অলরেডি পড়েছো। তো কুলম্বীয় আকর্ষণ বল যদি হয়, তাহলে ইলেকট্রনগুলি কি হবে? আকর্ষিত হবে নিউক্লিয়াস দ্বারা, এবং ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে গিয়ে পড়বে। ফলে পরমাণুর স্থায়িত্ব থাকবে না। ফলে এই আকর্ষণ বলকে উপেক্ষা করার একমাত্র উপায় হচ্ছে ছুটতে হবে ইলেকট্রনগুলিকে, অর্থাৎ ইলেকট্রনগুলিকে ঘুরতে হবে।
ইলেকট্রনগুলি যদি ঘুরতে থাকে তাহলে ঘূর্ণনের জন্য যে অভিকেন্দ্র বল দরকার, সেই অভিকেন্দ্র বলটাই কুলম্বীয় আকর্ষণ বল থেকে পেয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, সতত সব সময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তো ইলেকট্রনগুলি কিভাবে ঘুরে রাদারফোর্ড সেটাও বলেছে যে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, বিভিন্ন কক্ষপথে ঘুরে ইলেকট্রনগুলো। ঠিক যেমন আমাদের সোলার সিস্টেম আছে, সানের চারিদিকে প্ল্যানেটগুলো ঘুরছে, তেমনি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে। এখন ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, সেটা তোমরা জানো। এই কক্ষপথগুলোর নাম হচ্ছে কে, এল, এম, এন, ও, পি, 1 2 3 4 5 6 কিউ। এই 7টা কক্ষপথে ঘুরতে পারে। এগুলোকে কোয়ান্টাম, এর কোয়ান্টাম হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, 3 4 5 6 7। সর্বাধিক 7টা কক্ষপথ থাকতে পারে, কারো কারো একটা, কারো 2টা, কারো 3টা, কারো 4টা, কারো 5টা, কারো 6টা, কারো 7টা, এগুলো জানো। তো এই কক্ষপথগুলোতে ওরা থাকতে পারে। তো একটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে সেটাও আবার আমরা জানি যে কে কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n² নিয়ম অনুযায়ী হবে ম্যাক্সিমাম 2টা, এর কক্ষপথে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, এম কক্ষপথে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, এন কক্ষপথে থাকতে পারে ম্যাক্সিমাম 18টা, তারপরে 32টা থাকতে পারে। যাই হোক, এখানে 2n² সূত্রটা পুরোপুরি হয় না, আবার প্রিন্সিপাল আছে, সেখান থেকে এরকম থাকতে পারে। ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা 32 হতে পারে, এর বাইরে ধারণ ক্ষমতা হতে পারে না। তাহলে এক একটা কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন থাকে না। ফলে সৌরজগতের সঙ্গে পার্থক্য আছে। যেমন সৌরজগতের একটা কক্ষপথে একটাই গ্রহ থাকে, এখানে কিন্তু একাধিক ইলেকট্রন থাকতে পারে। আর সৌরজগতে যে কণাগুলি আছে ওগুলো অনেক বড় কণা, অনেক বড়, আর এগুলা কিন্তু অতি ক্ষুদ্র কণা ইলেকট্রন। এগুলোকে অতি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এগুলোকে শুধু অনুমান করা যায়, অনুধাবন করা যায়। ফলে এটা হচ্ছে পরমাণুর রাদারফোর্ডের পরমাণু মডেল। আর রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা অনেক কিছু জানতে পারি, এদের স্ট্রাকচার কেমন, গঠনটা কেমন, কিভাবে কটা কক্ষপথে পর্যায় সারণীতে কার কত স্থান, কোথায় কি আছে আমরা বের করতে পারি সব কিছু এখান থেকে। ফলে রাদারফোর্ডের পরমাণু মডেল মানে অনেক স্বীকৃতি পেয়েছিল। এই কারণে এটা একটা মডেল যেটা একটা গুরুত্বপূর্ণ মডেল। কিন্তু এই মডেলটার কিছু ত্রুটি দেখা যাচ্ছে। এই ত্রুটিগুলোর জন্য নতুন ভাবনা চিন্তা করতে হয়েছে। এই ত্রুটিগুলো কি? এই ত্রুটিগুলো হচ্ছে যে নিউক্লিয়াস যদি হয় পজিটিভলি চার্জড, আর এর চারিদিকে যদি ইলেকট্রনগুলো ঘুরে, এইভাবে করে ইলেকট্রনগুলো যদি ঘুরে, স্পিড অনেক বেশি ইলেকট্রনগুলোর, তো ইলেকট্রন, এগুলো ইলেকট্রন আঁকলাম গোল গোল দিয়ে, আর এটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস, এগুলো ইলেকট্রন, গোলগুলো ইলেকট্রন, এগুলো প্লাস, এটা কক্ষপথ বলেছে। তো ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরপাক খাচ্ছে, ঘুরছে, তখন ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স বা সনাতন যে আমাদের গতিবিদ্যা আছে, সে গতিবিদ্যা অনুযায়ী কি হয়, যে কোনো আধান যদি ত্বরান্বিত অবস্থায় থাকে তাহলে তারা সতত কী করবে, বিকিরণ করবে, শক্তির ক্ষয় করবে, এদের থেকে শক্তির বিকিরণ ঘটবে। আর শক্তির যদি এদের বিকিরণ হতে থাকে তাহলে এদের শক্তি কমে যাবে। আর শক্তি কমে গেলে কি হবে, কক্ষপথগুলোর ব্যাসার্ধ অনেকটা কমে যাবে, কমতে কমতে আরও শক্তি কমবে, আরও শক্তি কমবে, কমতে কমতে এক সময় এরা নিউক্লিয়াসে উপনীত হবে। এখন নিউক্লিয়াসে যদি ইলেকট্রনগুলো সরাসরি চলে আসে তাহলে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ পরমাণু স্থায়িত্ব থাকবে না। ফলে আমরা তো এটা বলতে পারি না যে ইলেকট্রনগুলো ঘুরছে অথচ শক্তি বিকিরণ করে না, এটা তো তিনি বলেননি রাদারফোর্ড। ফলে কি হচ্ছে, যে এরা শক্তি বিকিরণ করবে, আর শক্তি যদি বিকিরণ করে তাহলে এদের স্থায়িত্ব থাকবে না, কারণ এই কক্ষপথের ব্যাসার্ধটা কমে যাবে। কারণ ইলেকট্রনের শক্তি কক্ষপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে, এই শক্তি যত কমবে তত ব্যাসার্ধ কমবে, কমতে কমতে নিউক্লিয়াসে এসে পড়বে, ফলে এর স্থায়িত্ব থাকবে। ফলে রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। আর একটা কথা হচ্ছে
রাদারফোর্ডের পরমাণু মডেলে যদি শক্তি ক্রমশ বিকিরণ করতে থাকে, তাহলে হাইড্রোজেনের যে বর্ণালী আমরা পাচ্ছি, হাইড্রোজেনের যে বর্ণালীগুলো কিন্তু নিরবচ্ছিন্ন বর্ণালী নয়, কন্টিনিউয়াস স্পেকট্রাম নয়, এগুলো বিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী আমরা পাই হাইড্রোজেনের, বা কোনো পরমাণুর আমরা রেখা বর্ণালী পাই, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই না। এই কারণে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে পরমাণু যে বর্ণালী এটা ব্যাখ্যা করা যায় না। ফলে রাদারফোর্ডের পরমাণু মডেলের এই দুটো বড় ত্রুটি আছে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বিজ্ঞানী তখনকার দিনে আবার নতুন করে ধারণা করতে লাগলেন, তাহলে পরমাণুর সঠিক স্ট্রাকচারটা কী হবে, তার মডেলটা কী হবে। এই বিষয়ে সর্বপ্রথম যিনি এগিয়েছিলেন তার নাম হচ্ছে নিলস বোর। নিলস বোর তিনি পরমাণুর মডেল দিলেন। তিনিও বললেন যে ইলেকট্রনগুলো ঘোরে, কার চারিদিকে ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। কিন্তু তিনি কতগুলো নতুন তথ্য দিলেন। তিনি যে স্বীকার করেছিলেন, তিনি যে ধরে নিয়েছিলেন যেগুলো, ওগুলোকে অ্যাজাম্পশন বলা হয় বা পোস্টুলেট। তো বোরের স্বীকার্যগুলি আমরা তাহলে বলবো। বোর কী কী বলেছিলেন পরমাণু মডেল সংক্রান্ত? তাহলে বোরের স্বীকার্য হচ্ছে, বোরের স্বীকার্য মানে জানো হয়তো যে যেগুলো আমরা ধরে নিই, এজিউম করি, যেগুলো অ্যাজাম্পশন বা পোস্টুলেট, ওগুলো ধরে নিতে হয়। কারণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আমরা চোখে দেখতে পাই না, কোনো যন্ত্রের সাহায্যে দেখা যায় না। ফলে এরা কেমন আছে চাক্ষুষকেও দেখতে পায় না, কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে সেগুলোকে রাখতে হয়। যদি বাস্তব পরীক্ষার সাথে সেগুলো মিলে যায়, বাস্তবিক ঘটনার সাথে মিলে যায়, তাহলে সেই মডেলটা অবশ্যই ঠিক থাকে। তাহলে বোরের স্বীকার্য কি? প্রথম স্বীকার্যে তিনি বললেন যে নিউক্লিয়াসগুলো ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে ঠিকই, কিন্তু কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। ওই নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় তারা কোনো শক্তির বিকিরণ ঘটায় না, অর্থাৎ তারা কোনো শক্তির বিকিরণ করে না। দেখো এখানে কেন করে না কিন্তু বলা যাবে না, কিন্তু স্বীকার করেছেন যে কক্ষপথে ঘোরে, যে নির্দিষ্ট কক্ষপথগুলো ঘোরে, কতগুলো এরকম নির্দিষ্ট কক্ষপথ থাকে, এগুলোকে গ্রান্টেড অরবিট বলা হয়। গ্রান্টেড অরবিট বা মঞ্জুরিকৃত কক্ষপথ। এই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলোর কোনো শক্তির বিকিরণ ঘটে না। তাহলে ওই যদি শক্তির বিকিরণ না করে, তাহলে ওই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের শক্তি একই থাকে, ইলেকট্রনের শক্তি কমেও না বাড়েও না। ফলে ওই অরবিটগুলোকে বলা হয় স্টেশনারি অরবিট বা স্থিরকৃত অরবিট, যাই হোক বাংলা করলে ওরকমও বলা হয়, বা স্থির কক্ষপথ বলা হয়, স্থিত কক্ষপথ বলা যেতে পারে, স্টেশনারি অরবিট। যেমন মনে করো হাইড্রোজেনের যদি আমি বলি, হাইড্রোজেনের একটা আছে, একটা প্লাস 1, এটা নিউক্লিয়াস যদি হয়, এটা নিউক্লিয়াস, আর এর চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে। তাহলে এই কক্ষপথে যদি ঘোরার সময় হাইড্রোজেনের কোনো শক্তির বিকিরণ না ঘটে এই ইলেকট্রনের, তাহলে এই কক্ষপথটাই হচ্ছে বোরের কক্ষপথ, অথবা স্টেশনারি অরবিট, অথবা গ্রান্টেড অরবিট বা মঞ্জুরিকৃত কক্ষপথ। অর্থাৎ এই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তির বিকিরণ ঘটে না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পার্থক্য হচ্ছে কি না, এর জন্য কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথ আছে, যে কোনো কক্ষপথে তারা ঘুরতে পারে না, কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথেই ঘুরবে। আর সুনির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় এরা কোনো শক্তির বিকিরণ ঘটায় না। রাদারফোর্ডও বলেছিল ঘুরবে, কিন্তু তিনি বলেননি যে শক্তির বিকিরণ ঘটায় না, ইনি বললেন শক্তির বিকিরণ ঘটাবে না ওই কক্ষপথে ঘোরার সময়। 2 নম্বর স্বীকার্য হচ্ছে যে এই স্থির কক্ষপথগুলোর মানে কি চরিত্র হবে তিনি সেটাও বলেছেন 2 নম্বর স্বীকার্য। বলছে স্থির কক্ষপথগুলো হবে সেই সব কক্ষপথ যেই সব কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে, এর সরল গুণিতক, সিম্পল মাল্টিপল অফ h/2π কি হবে, কৌণিক ভরবেগ। ফলে সব কক্ষপথ থাকবে না, যে কোনো কক্ষপথ হবে না, কক্ষপথটার ব্যাসার্ধ এমন হতে হবে যাতে ঘোরার সময় তার কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর
সরল গুণিতক হবে। তাহলে NH/2π হবে। তাহলে NH/2π, এই এনটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যদি সরল গুণিতক বলেছে তাহলে পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে না। সরল গুণিতক কথাটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ এন এর মান 1 2 3 4 5 6 7 হবে। এনটাকে আমরা কক্ষপথ বা কোয়ান্টাম নাম্বার বলতে পারি। এই NH/2π এর সমান হবে। তাহলে কৌণিক ভরবেগকে যদি আমরা ইংরেজিতে এল লিখি, তাহলে এল সমান হচ্ছে NH/2π, বা এল সমান হবে mv/r/n = NH/2π। যদি ইলেকট্রনটা এনতম কক্ষপথে ঘুরে, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে ঘুরলে এন এর মান 2 হয়ে যাবে। আর RN কথাটার মানে হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ RN, তাহলে R2 হবে। আর ভি হচ্ছে ওই কক্ষপথে ঘোরার সময় তার বেগ। এটা কিন্তু লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার স্পিড বা স্পিড বলতে পারি, বা লিনিয়ার ভেলোসিটি বলা যাবে, এম ওই ইলেকট্রনের ভর। তাহলে কৌণিক ভরবেগ হবে NH/2π। এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। যদি বলা হয় যে 3 নম্বর কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, তাহলে হবে 3h/2π। 4 নম্বর কক্ষপথে কত হবে 4h/2π। আর 1 নম্বর কক্ষপথে কৌণিক ভরবেগ কত হবে h/2π। দেখো এখানে কোয়ান্টাম মেকানিক্সে তিনি ধারণা নিয়ে এসেছেন। কোয়ান্টাম মেকানিক্স কাদের ক্ষেত্রে খাটে? পারমাণবিক কণাগুলির ক্ষেত্রে খাটে, অর্থাৎ যে কণাগুলি মাইক্রোস্কোপিক। বড় বিশাল কণা যদি হয়, এগুলো কিন্তু আবার দেখো সোলার সিস্টেমের ক্ষেত্রে খাটবে না। সোলার সিস্টেমে গ্রহদের কৌণিক ভরবেগ এরকম হবে না, কারণ ওগুলো অনেক বড় বডি, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। ফলে মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে বোর অর্থাৎ পারমাণবিক কণার ক্ষেত্রে সঠিক ধরেছেন যে কৌণিক ভরবেগ হবে NH/2π। তাহলে একটা কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে না। তিনি 3 নম্বর কক্ষপথ বলে 3 নম্বর স্বীকার্য বলেছেন। 3 নম্বর স্বীকার্য হচ্ছে যে এরা যখন ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকতে পারে, কিন্তু যে কোনো একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যদি ইলেকট্রনগুলোর ট্রানজিশন হয়, অর্থাৎ সংক্রমিত হয়, তারা এক কক্ষপথ থেকে আরেক কক্ষে উন্নীত হতে পারে, বা এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে নেমে আসতে পারে, উন্নীত হতে পারে অথবা নেমে আসতে পারে। অর্থাৎ ট্রানজিশন যদি হয়, যদি সংক্রমণ হয়, তাহলে কত হবে? তারা শক্তির বিকিরণ করবে অথবা শক্তি শোষণ করবে। যদি শক্তি শোষণ করে, তাহলে পরমাণুটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হবে। আর যদি বিকিরণ করে, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। আমি একটু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি। যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে বললেই ভালো হয়। তো মনে করো এটা প্রথম কক্ষপথ, এখানে ইলেকট্রনটা আছে। এ যদি শক্তি নেয়, শক্তি নিয়ে নিল, এ শক্তি নিল, শক্তি নিলে কি হবে? ইলেকট্রনটা এই কক্ষপথে আর থাকবে না। ওই শক্তি অনুযায়ী কতটা শক্তি গ্রহণ করবে, যে কোনো মানের শক্তি গ্রহণ করতে পারে না, একটা নির্দিষ্ট মানের শক্তি গ্রহণ করবে, নিয়ে ও একটা কক্ষপথে উন্নীত হয়ে যাবে। তখন এই ইলেকট্রনটা ট্রানজিশন হয়ে যাবে, এটা এখানে চলে যাবে। কিন্তু এটা যদি আবার শক্তি বিকিরণ করে দেয়, তাহলে এটা আবার এখানে চলে আসবে। যদি বিকিরণ করে, তাহলে এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। নিউক্লিয়াসের কাছে যত থাকবে তার শক্তি কম হবে, নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে সেই ইলেকট্রনের শক্তি তত বেশি হবে। ফলে এই শক্তি গ্রহণ করলে এখান থেকে উপরে চলে যাবে, আর এই শক্তি ছেড়ে দিলে নিচে নেমে যাবে। অর্থাৎ শক্তির শোষণ বা বর্জন দুটোই সম্ভব। আর ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরকে আমরা পরিভাষায় ট্রানজিশন বলি, এবং এটাকে সংক্রমণও বাংলায় বলতে পারি। সংক্রমণ যদিও রোগের ক্ষেত্রে আলাদা জিনিস, কিন্তু এক্ষেত্রে সংক্রমিত হওয়া মানে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে যাওয়া, বাংলাতে বললে বুঝাবে। তাহলে তিনি বলছেন, যদি এই কক্ষপথটা N1 হয় আর এই কক্ষপথটা যদি N2 হয়,
তাহলে কি হবে, ও যে বিকিরণ করছে তার শক্তি কত হবে, না তার শক্তি হবে এইচ নিউ যদি হয়, এইচ নিউ শক্তি যদি বিকিরণ ঘটায়, এইচ নিউ বা এইচ নিউ পরিমাণ শক্তি যদি গ্রহণ করে, তো এই দুটো হবে এই দুটো শক্তি স্তরের অন্তর্ফল, এই দুটো শক্তি স্তরের অন্তর্ফল হবে। অর্থাৎ ই N12 মাইনাস ই N1 এটা হবে। অর্থাৎ যে কোনো মানের শক্তি তারা বিকিরণ করবে না, একটা নির্দিষ্ট মানের শক্তি বিকিরণ করবে, সেটা হচ্ছে এইচ নিউ। তাহলে এই অন্তর্ফল যত বড় হবে, এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ফলে এই দুটোর অন্তর যত বেশি হবে কম্পাঙ্ক তার তত বেশি হবে, আর অন্তর যত কম হবে কম্পাঙ্ক তত কম হবে। অর্থাৎ বিভিন্ন কম্পাঙ্কের শক্তি নির্গত হতে পারে। তো 3 নম্বরটাকে আমরা কি বলতে পারি, ওর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্যকে বলতে পারি কম্পাঙ্কের শর্ত। এটা হচ্ছে বোরের কম্পাঙ্কের শর্ত। আর 2 নম্বরে আমরা পেলাম যে MV/N Rn = NH/2 পাই। এই এনটাকে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, ফলে এটা হচ্ছে তার কোয়ান্টাম শর্ত। তো 2 নম্বর স্বীকার্যটাকে বোরের কোয়ান্টাম শর্ত বলা হয়, আর 3 নম্বর স্বীকার্যকে বলা হয় বোরের কম্পাঙ্কের শর্ত। অর্থাৎ যে কোনো কম্পাঙ্কের শক্তি তারা বিকিরণ করবে না, অথবা যে কোনো কম্পাঙ্কের শক্তি তারা গ্রহণ করবে না। এটা হচ্ছে বোরের তত্ত্বের মূল বিষয়। বোর আরও বলেছে যে 4 নম্বর বোর এটাও বলেছে যে এদের যে গতিবিধি, অর্থাৎ এদের মোশন, এনার্জি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু সনাতন বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্র অনুযায়ী হবে। কিন্তু শক্তির বিকিরণ এই ইত্যাদির ক্ষেত্রে সেটা এই ক্লাসিক্যাল মেকানিক্স আর খাটবে না, তখন কোয়ান্টাম মেকানিক্স খাটাতে হবে। সাধারণ বলবিদ্যার দ্বারা তখন সেটা হবে না। অর্থাৎ এদের কণা ধর্ম যে আছে, আবার এদের সেটা ওয়েভ ধর্ম থাকতে পারে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, তো এটা ক্লাসিক্যাল মেকানিক্সের নিয়ম অনুযায়ী এদের যে গতিবিধি সেটা মেনে চলবে, কিন্তু শক্তির ক্ষেত্রে সেটা আর এই কোয়ান্টাম অনুযায়ী মানে পরিগণিত করতে হবে। এটা 4 নম্বর স্বীকার্য। তো এই হচ্ছে বোরের স্বীকার্য, আমরা বুঝতে পারলাম। কিন্তু বোরের স্বীকার্য তাহলে প্রথম হচ্ছে তিনি কতগুলো কক্ষপথকে নির্দিষ্ট করে দিলেন, ওই কক্ষপথগুলোকে তিনি স্থির কক্ষপথ বা স্থিত কক্ষপথ বা স্টেশনারি অরবিট বা গ্রান্টেড অরবিট বা বোর অরবিট বললেন। দ্বিতীয়ত বলল বোর অরবিটগুলো সেই অরবিট হবে যে অরবিটে ঘূর্ণনকালে কৌণিক ভরবেগ h/2 পায়ের সরল গুণিতক হবে। 3 নম্বর স্বীকার্যে তিনি বললেন যে দুটি শক্তি স্তরের পার্থক্যর সমানেই তারা শক্তি বিকিরণ বা শক্তি শোষণ করবে, এটা কোয়ান্টাম শর্ত। 4 নম্বর বলছে তাদের গতিবিধিগুলো যে হবে সেগুলো কিন্তু কোয়ান্টাম বলবিদ্যা ক্লাসিক্যাল মেকানিক্স যে আছে সেই অনুযায়ী আমরা হিসাব করতে পারি, কিন্তু অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে সেটা মানবে না, সেটার ব্যতিক্রম আছে। সব ক্ষেত্রে সেটা সব কিছু মানবে না, তখন কোয়ান্টাম আমাদের ধরতে হবে। এই হচ্ছে বোরের স্বীকার্য, এবং এটাই বোরের আমরা পরমাণু মডেল বলি। বোরের পরমাণু মডেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তখনকার দিনে, এবং অনেকেই কিন্তু এটাকে এই কারণে বোর খুব ফেমাস হয়ে গেছিল। কিন্তু দেখো, বোরের পরমাণু মডেলেরও ত্রুটি আছে। এই ত্রুটিটা তোমরা নিজেরাই চিন্তা করলে বলতে পারবে। প্রথম ত্রুটি তো বুঝে যাচ্ছে, এরা কেন শক্তি বিকিরণ করে না সেই সম্বন্ধে বোর কিছু বলেননি, কোনো কারণ দেখাতে পারেনি। আমরা বলছি এই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনটা কোনো শক্তি বিকিরণ করে না, হঠাৎ বিকিরণটা তিনি বন্ধ করে দিলেন, কিন্তু ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক অনুযায়ী সেই শক্তির বিকিরণ হতেই থাকবে। কিন্তু কেন হয় না তিনি সেটা বলতে পারেননি, কেউ জানেন এটা কেন হয় না। কিন্তু বিকিরণ হলে তো এটার স্থায়িত্ব থাকবে না, নিশ্চয়ই তো বিকিরণ হয় না, কিন্তু কেন বিকিরণ হয় না সেই কারণটা কেউ বলতে পারছে না। এক। দ্বিতীয়ত হচ্ছে এর যে মডেলটা, এর মডেলটা একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেই সঠিকভাবে প্রয়োগ করা যায়, যেমন হাইড্রোজেন, আর অন্য পরমাণুর ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না। লিথিয়ামের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে যদি লিথিয়াম আয়নিত অবস্থা থাকে। তো এরকম, ফলে সমস্ত পরমাণুর ক্ষেত্রে
বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। এটা মানে একটা স্পেশাল কেস, সমস্ত পরমাণুর ক্ষেত্রে একটা স্পেশাল কেসে খাটে। তৃতীয়ত, যে এই বোরের মডেল প্রয়োগ করে আমরা হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন বর্ণালী, যে ব্রাকেট, পাসেন, লাইম্যান, এগুলো যে আমরা সিরিজগুলো পাই, এর ব্যাখ্যা করতে পারি। কিন্তু এক একটা সিরিজ আবার অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী দিয়ে তৈরি, যেটাকে ফাইন স্ট্রাকচার বলা হয়। সেই স্ট্রাকচারের গঠন কিন্তু বোরের মডেল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। ফলে বোরের মডেলেরও কিছুটা অসঙ্গতি আছে। তার আরেকবার বলছি, বোরের মডেলের অসঙ্গতিগুলো কী কী? বোরের মডেলের অসঙ্গতি হচ্ছে যে তিনি ইলেকট্রন ঘূর্ণনত থাকা সত্ত্বেও, ঘূর্ণনত অবস্থায় থাকা সত্ত্বেও কেন শক্তির বিকিরণ করবে না সেই সম্বন্ধে নীরব আছেন, কিছু বলেননি। দ্বিতীয়ত হচ্ছে যে এটা শুধু হাইড্রোজেন সদৃশ, হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, অন্য অ্যাটমের ক্ষেত্রে এগুলা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তৃতীয়ত, এর সাহায্যে হাইড্রোজেনের যে বর্ণালীর ব্যাখ্যা করা গেছে, যে হাইড্রোজেনের আরও সূক্ষ্ম বর্ণালী, যেগুলো ব্যাখ্যা করা সম্ভব নয় এর সাহায্যে, ফাইন স্ট্রাকচার যেটা। ফলে বোরের পরমাণু মডেলেরও অসঙ্গতি আছে। রাদারফোর্ডেরও আছে, তো ছিলই। রাদারফোর্ডের পরে বোর, নিলস বোর, এর মডেলটা অনেক ভালো, কিন্তু তবু এর অসঙ্গতি আছে। তাহলে আরও মডেল দরকার আছে, যেটা সমারফিল্ড দিয়েছে, পরে তোমরা জানবা। তো এখন আমরা পড়বো যে বোরের যে স্বীকার্য, যাকে নিয়ে যার জন্য ফেমাস হয়েছিলেন, কেন ফেমাস হয়েছিলেন, কারণ তার কিছু অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনগুলো আমরা জানবো, যে বোরের মডেলের অ্যাপ্লিকেশন কী। দেখো, বোরের মডেলের সাহায্যে আমরা এর পরমাণুর ব্যাসার্ধ জানতে পারি, বা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ভালোভাবে জানা যায়, সঠিকভাবে জানা যায় হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত। তাহলে আমরা পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করছি বোরের তত্ত্বের সাহায্যে। পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। দেখো, আমরা এটা যদি জেড কাকে বলে সেটা জানো মনে হয়। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। জেড অর্থাৎ কোনো নিউক্লিয়াসে, কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে সোডিয়ামের নিউক্লিয়াসে, পরমাণু নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে। অর্থাৎ যতটা প্রোটন থাকবে সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, জেড। তাহলে একটা প্রোটনের আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সমান কিন্তু ধনাত্মক। তাহলে জেড সংখ্যক যদি থাকে, তাহলে মোট আধান কত হবে? জেড ই। ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ। তাহলে নিউক্লিয়াসের মোট আধান জেড ই। ধরলাম ওর নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে। আর যেহেতু পরমাণুটা হাইড্রোজেন সদৃশ, এটা নিউক্লিয়াস প্লাস জেড ই হলো। যেহেতু হাইড্রোজেন সদৃশ, ফলে বাইরের কক্ষপথে মনে করে একটা ইলেকট্রন আছে, এর আধান ই, এবং এদের পরমাণু ব্যাসার্ধ হচ্ছে, মনে করো আর এন, এটা এনতম কক্ষপথ মনে করো আর এন। তাহলে এদের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল কত হবে? কারণ আকর্ষণ হবে এটা প্লাস, এটা মাইনাস, আকর্ষণ অবশ্যই হবে। তাহলে কুলম্বীয় আকর্ষণ বল এফ কত হবে? এফ সমান হবে 1/4πε0 Q1 Q2 তাহলে জেড ই স্কোয়ার বাই আর, দূরত্বের বর্গের বা স্থানুপাতিক, তাহলে আর এন স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল। আমি আগেই বলেছি ইলেকট্রন যদি ঘোরে তাহলে অভিকেন্দ্র বলের দরকার হয়, সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আসবে কোথা থেকে? এই বলটাই ওকে সরবরাহ করে, কুলম্বীয় আকর্ষণ বল ওকে সেন্ট্রিপিটাল ফোর্স সরবরাহ করে। ফলে সেন্ট্রিপিটাল ফোর্স কত হবে? ইলেকট্রনের ভর যদি এম হয়, আর ওই এর কক্ষপথে ঘোরার সময় যদি এর বেগ ভি হয়, তাহলে হবে এম ভি এন স্কোয়ার বাই আর এন।
ইকুয়াল টু হবে এটা, কারণ এটা কুলম্বীয় আকর্ষণ বল। 1/4 পাই এপসিলন নট জেড ই স্কোয়ার বাই আর এন। স্কোয়ার আর এন স্কোয়ার। বা আমরা যদি এখান থেকে আর এন বের করতে চাচ্ছি, তাহলে আর এন যদি বের করি, তো এখানে আরেকটা জিনিস লাগাবো, দেখো যে দ্বিতীয় স্বীকার্যটা লাগাবো। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কি, এটা 1 নম্বর সমীকরণ যদি আমরা ধরে নিই, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে যে আমরা জানি এম ভি এন আর এন ইকুয়াল টু হচ্ছে NH বাই 2 পাই। কৌণিক ভরবেগ এটা হতে হবে। এবার এই দুটো থেকে আমরা কি করতে পারি, আর এন এর মানটা বের করতে পারি এলিমিনেট করে। এটা 2 নম্বর। দেখো এগুলা থেকে কি করে বের করব, এখানে যেহেতু ভি স্কোয়ার আসে, ফলে এটাকে আমরা স্কোয়ার করে দিই। তাহলে এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে, এম স্কোয়ার ভিএন স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এটা হচ্ছে। এবার আর এখানে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে এম ভিএন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসিলন নট জেড ই স্কোয়ার বাই আর এন স্কোয়ার। এই দুটোকে যদি আমরা মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করি, তাহলে কত থাকছে এখানে, এটা ভি স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি এম ভি স্কোয়ার বাই এন এই আর এন, কারণ আর এন কেটে গেছে, তাহলে এখানে আর এন পাচ্ছি। এবার এটাকে যদি ডিভাইড করে দিই, তাহলে এখানে কত থাকছে, এম আর এন স্কোয়ার এম আর এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসিলন নট, এটাকে এটা দিয়ে ডিভাইড করেছি, সরি এটাকে এটা দিয়ে ডিভাইড করে ফেললাম এম আর এন স্কোয়ার, এটাকে এটা দিয়ে ডিভাইড করব, ফলে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এটা ডিভাইড, তার মানে হবে 4 পাই এপসিলন নট আর এন বাই জেড ই স্কোয়ার। এটা পাচ্ছি আমরা, ফলে এমটা চলে আসবে, তাহলে আর এন ইকুয়াল টু কত হচ্ছে, এন স্কোয়ার এই যে এপসিলন 4 পাই কেটে যাচ্ছে, এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে হচ্ছে পাই এম জেড ই স্কোয়ার। এটা আমরা আর এন পাচ্ছি। এলিমিনেট করলাম ভাগ করে, কোনো ব্যাপার না, বুঝতে পারছি। এটাকে এটা দিয়ে ভাগ করলাম, এটাকে যদি 3 নম্বর বলি, 2 থেকে 3 পাচ্ছি, এটা 4, 3/4 করলাম, 4 করে এটা আসলো। তা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে আর এন ইকুয়াল টু এপসিলন নট
এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে জেটের মান 1 ফর হাইড্রোজেন, ফর এইচ অ্যাটম জেড ইকুয়াল টু 1। তাহলে আর এন ইকুয়াল টু হচ্ছে এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। এগুলো তো কনস্ট্যান্ট, এপসিলন এইচ পাই এম ই এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা যত বাড়বে আর এনটা তার বর্গহারে বেড়ে যাবে, তাই কি না? এখন এগুলোর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাবো আর এন ইকুয়াল টু 0.53 এন স্কোয়ার। এগুলোর মানটা বসালে পাবো অ্যাংস্ট্রম। এখন এন এর মান যদি 1 হয় এন এর মান যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথ যেটা সেটাকে আমরা বোর কক্ষপথ বলি, প্রথম বোর কক্ষপথ, ফার্স্ট বোর অরবিট বা গ্রাউন্ড অরবিট বলতে পারি, গ্রাউন্ড লেভেল। তাহলে এন এর মান যদি 1 হয়, এন ইকুয়াল টু 1 যদি হয় ফর ফার্স্ট বোর অরবিট, অরবিট, তাহলে কত হচ্ছে এটা? আর জিরো তখন বলবে এটা, কেন জিরো লেভেল বলতে পারি এটাকে। তাহলে আর এন আর জিরো সমান হবে 0.53 অ্যাংস্ট্রম। দেখো এটা আমরা পেয়েছি, এগুলোর মানগুলো বসে এপসিলন নটের মান আছে আমার জানা আছে, এইচ এর মান তো জানা আছে 6.6 × 10⁻34 জুল পার সেকেন্ড, পায়ের মান জানা আছে, এম এর মান জানা আছে, ই এর মান জানা আছে। এগুলো মান বসালে এগুলো আসবে অ্যাংস্ট্রম, ক্যালকুলেশন করবে। তাহলে আর জিরো সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেনের সাইজ কত হবে, হাইড্রোজেনের আনুমানিক ব্যাস কত হবে, ওই ব্যাসটাই হচ্ছে তার আকার। তাহলে হাইড্রোজেনের আকার কত হবে, হাইড্রোজেনের ব্যাস হবে, হাইড্রোজেনের সাইজ, সাইজ মানে ব্যাসটাকে সাইজ বলতে পারি, সাইজ অফ এইচ অ্যাটম হবে কত, ব্যাসার্ধ ব্যাস হবে। তাহলে ব্যাস কত হবে 1.06 অ্যাংস্ট্রম। যদি উত্তেজিত অবস্থায় না থাকে, প্রথম স্টেটে যখন থাকবে, প্রথম কক্ষপথে যখন থাকে, তাহলে ওটা উত্তেজিত অবস্থায় নেই, সেই হাইড্রোজেনটা তার শক্তি সবথেকে কম, তখন ওই অবস্থায় তার হাইড্রোজেনের ব্যাস হবে এত 1.06 অ্যাংস্ট্রম। কিন্তু যদি বলে এন ইকুয়াল টু কত হবে, তাহলে এন এর মান 2 বসালে এখানে কত হবে 2 ইন্টু এটা 2 দুগুণে 4, এটা হবে ওর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা পরমাণুর ব্যাসার্ধ বা হাইড্রোজেনের ব্যাসার্ধ বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারছি। দেখো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আর এন প্রপোর্শনাল টু এন স্কয়ার, এটা অনেক সময় আসে, বিভিন্ন এমসিকিউতে আসে, বিভিন্ন পরীক্ষায়, জয়েন্ট পরীক্ষায়, এন্ট্রান্স বা নিট পরীক্ষায় আসতে পারে এখান থেকে কিছু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা। এবার দেখো তাহলে এর ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারলাম। আমরা এর সাহায্যে এখন আমরা একটা কক্ষপথে থাকাকালীন মোট শক্তি কত হবে সেটা নির্ণয় করতে পারবো। মোট শক্তি কত হবে, যাক এটা মিশালাম না, আর আমি মোট শক্তি কত হবে। দেখো এর শক্তি কত হয়, যে কাইনেটিক এনার্জি, গতি শক্তি হবে হাফ mv স্কয়ার, mvn স্কয়ার। তো আমরা এই যে পড়েছিলাম যে হাফ mv স্কয়ার বাই আর এন, সেন্ট্রিপিটাল ফোর্স সমান কি করেছিলাম 1/4πε0 জেড স্কয়ার বাই আর এন। তাহলে এই মানটা আমরা বসিয়ে যদি mvn স্কয়ার মানটা যদি বসাই, তাহলে আমরা পাবো হাফ, আর ওখানে পেয়েছিলাম 1/4πε0 জেড ই স্কয়ার বাই আর এন, এটা পাবো কাইনেটিক এনার্জি।
আর ওই এনতম কক্ষপথে ঘোরার সময় ওর পোটেনশিয়াল এনার্জি হবে, পোটেনশিয়াল এনার্জি ঋণাত্মক হবে 1/4πε0 ZE² এটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। এটা Rn সমান এটা ওর পোটেনশিয়াল এনার্জি। এটা টোটাল কাইনেটিক এনার্জি কত হচ্ছে, তাহলে এনার্জি ওর হচ্ছে En সমান হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানে লক্ষ্য করো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কোনটা বড়, এটা না এটা? নিশ্চয়ই এটা বড়, কারণ এখানে 1/4πε ZE² হাফ আছে, মানে এর এটা অর্ধেক। অর্থাৎ কাইনেটিক এনার্জি দ্বিগুণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কোনো কক্ষপথে ঘোরার সময় কাইনেটিক এনার্জি যদি ই হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে 2E টাইমস, ডাবল হবে। ঋণাত্মক এটা বটে, কিন্তু এটা হচ্ছে এর ডাব্লিউ। কাইনেটিক এনার্জি ডাবল হবে পোটেনশিয়াল এনার্জি। এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা আমাদের এমসিকিউ বা বিভিন্ন মানে এলিজিবিলিটি টেস্টে আসতে পারে। তাহলে কাইনেটিক এনার্জি ডাবল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর এই পোটেনশিয়াল এনার্জি কী করে আসলো সেটা তোমরা বের করেছো ইলেকট্রোস্ট্যাটিক্সে, ফলে আমি আর ওটাতে গেলাম না। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা যদি আমরা হিসাব করি তাহলে টোটাল এনার্জি কত পাবো এটা মাইনাস এটা আর এটা যোগ করলে এটাই আসবে 1/8 মাইনাস 1/8πε0 ZE²/R। এটা আছে টোটাল এনার্জি উইথ মাইনাস সাইন। এখন তোমরা বলতে পারো যে ইলেকট্রনের টোটাল এনার্জি মাইনাস, এই কথাটার অর্থ কি? অবশ্যই ইলেকট্রনের টোটাল এনার্জি মাইনাস, এটার একটা সিগনিফিক্যান্ট মিনিং আছে। এর অর্থ হচ্ছে যে এর শক্তি কিন্তু নেগেটিভ, অর্থাৎ এটা বাউন্ড স্টেটে আছে, এটা নিউক্লিয়াসের আকর্ষণে আবদ্ধ আছে। এটাকে এত পরিমাণ যদি শক্তি আমরা দিতে পারি তাহলে এই ইলেকট্রনটা কি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল উপেক্ষা করে বাইরে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রনটা চলে যাবে। আর ইলেকট্রন চলে গেলে কি হবে, সেটা আয়নিত হয়ে পড়বে। অর্থাৎ এত পরিমাণ শক্তি দিলে ওই পরমাণুটা আয়নিত হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ছেড়ে চলে যাবে, তখন আয়নিত চলে আসবে। ফলে এটাকে আমরা এই শক্তিটাকে আমরা আয়োনাইজেশন এনার্জি বলতে পারি অফ দ্যাট অ্যাটম, ওই অ্যাটমটার আয়োনাইজেশন এনার্জি। আর নেগেটিভটার কথা মনে হচ্ছে এতটা যদি পজিটিভ হতো তাহলে তো শক্তি অনেক বেশি হতো, ও তো ছেড়ে চলে যেত। নেগেটিভ আছে, নেগেটিভ কথার মানে হচ্ছে যে ওটা আবদ্ধ অবস্থায় আছে, বাউন্ড স্টেটে আছে ওর সাথে। এখন দেখো Rn এর ভ্যালুটা যদি এখানে আমরা পুট করে দিই এই জায়গাটাতে, তাহলে কি আসছে, En কত আসছে দেখো, যে Rn ওখানে আছে, যদি পুট করি তাহলে En ইকুয়াল টু আসবে -ZE²/8πε0, আর এটা ইনটু হবে, এটা নিচে আছে যেহেতু Rn এর মানটা বসাবো, তাহলে এটা πm এর উপরে চলে যাবে, πm E²/ε0 n²h², এইটা আছে, কিন্তু এটা উইথ মাইনাস সাইন। তাহলে হচ্ছে -πm ZE⁴, সরি পাই তো পাই কাটে যাবে, পাই কাটে যাবে, পাই থাকবে না। তাহলে mZe² mZe⁴/8ε² h²n², এটা হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি। এখন দেখো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারছি, যে mZe⁴ এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে E এর প্রপোর্শনাল টু 1/n², অর্থাৎ
এন স্কোয়ারের ব্যস্ত বর্গের সমানুপাতিক, এন এর ব্যস্ত বর্গের সমানুপাতিক হচ্ছে এনার্জিটা। তাহলে তোমাদের ধারণা হতে পারে এন এর মান বেড়ে গেলে ই কমে যাবে। এই ধারণাটা অনেকের ভুল ধারণা আছে যে এন এর মান বেড়ে গেলে, তাই তো বলছি এখানে এন এর মান বেড়ে গেলে ই কমে যাবে, কিন্তু তা কিন্তু নয়, কারণ মাইনাস সাইন আছে আবার। এই যদি মাইনাসটা না থাকতো তাহলে আমরা এরকম লিখতে পারতাম। ফলে এটা যদি আমরা বেটার এভাবে লিখি তাহলে বেশি ভালো হতো। যেহেতু মাইনাস আছে, মাইনাস সাইনটা যদি ধরে লিখি তাহলে আমাদের ভুলটা চলে যাবে। এন -1/n², এরকম যদি লিখি তাহলে কি হবে, এন এর মান যদি বাড়ে তাহলে ই এর মানও বাড়বে, কারণ নেগেটিভ আছে। এন এর মান বাড়লে ই এর মানও বাড়বে। ফলে এন যত হায়ার হবে ই তত হয়। মোর হায়ার দ্য এন, মোর এনার্জি উইল বি দ্য ইলেকট্রন। ইলেকট্রনের এনার্জিটা তত বেশি হবে এন যত বাড়বে। এখন দেখো এই MZE4 এগুলোকে যদি আমরা মানে মান বসিয়ে দিই তাহলে আমরা EN সমান কত পাবো? ফর হাইড্রোজেন, ফর এইচ অ্যাটমের ক্ষেত্রে জেটের মান কত হচ্ছে? জেটের মান 1। ফলে কি হচ্ছে, ফলে EN কত হবে? EN হবে -m(e⁴/8ε²h²n²। এটা হচ্ছে EN। এখন m এর মান আমরা জানা আছে 9.1 × 10⁻31 কেজি। ই এর মান জানা আছে 1.6 × 10⁻9 কুলম -19 কুলম। এপসিলনের মান আছে 8.854 × 10⁻12। এইচ এর মান জানা আছে 6.6 × 10⁻34। এগুলো যদি বসাই তাহলে ইএন এর মানটা আসবে -13.6 n² ইভি। এই এনার্জিটা কিন্তু ইভি এককে প্রকাশ করে এটা আসছে এখান থেকে। সবগুলোর মানটা বসিয়ে যদি সেটাকে ইভিতে এক্সপ্রেস করি তাহলে এনার্জি হবে হাইড্রোজেনের। এখন দেখো ইএন সমান আমরা এটা পেলাম, ফলে কি হচ্ছে, বোরের তৃতীয় স্বীকার্যটা যদি আমরা ভাবি যে এক শক্তি স্তর থেকে যদি আরেকটা শক্তি স্তরে ট্রান্সফার হয় তাহলে এনার্জি লেভেলটা কত হবে? এইচ নিউ আমি বলেছিলাম সমান হচ্ছে EN2 - EN1। ভালো করে দেখো, তৃতীয় স্বীকার্য এটা বলেছি আমি। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই তাহলে হবে mz হাইড্রোজেনের ক্ষেত্রে ধরছি না আমি, যে কোনো পরমাণুর ক্ষেত্রে ধরছি mz⁴/8ε² আর এখানে আসবে 1/n1² - 1/n2²। এটা এখন নিউ ইকুয়াল টু c/λ হয়, নিউ ইকুয়াল টু c/λ, তাহলে আমরা 1/λ সমান কত লিখতে পারি? দেখো 1/λ যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বলি ল্যামডা, তাহলে 1/λ সমান হচ্ছে নিউ/c, নিউ/c। ঠিক আছে তো, 1/λ সমান নিউ/c, কারণ c ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা আমরা জানি। তাহলে 1/λ সমান হবে নিউ/c, তাহলে h নিউ/h। হ্যাঁ, তাহলে 1/λ এখন কত নিউ/c হয়, তাহলে h দিয়ে উপর নিচে মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে h নিউ/hc। তাহলে h নিউ মানে তো হচ্ছে এটা, তাহলে জাস্ট এটাকে hc দিয়ে ভাগ করে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1/λ সমান হচ্ছে mz⁴/8ε0
স্কোয়ার এইচ কিউব সি 1/n1 স্কোয়ার মাইনাস 1/n, জাস্ট এটাকে এসি দিয়ে ভাগ করলেই আমরা 1/λ পেলাম। এটা কি 1/λটা কেন করলাম? এটা তরঙ্গ সংখ্যা বলা হয়, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 1/λ সমান এটা আমাদের আসলো। এখন দেখো আমরা এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, এপসিলন কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, এগুলো সবগুলোর যদি মান আমরা বসাই তাহলে এটা সিম্পলিফাইড ফর্মে এটা আসবে 1/λ ইকুয়াল টু আর এখানে স্কোয়ারটা আসতো, স্কোয়ারটা কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে মনে হয়, তাহলে এটা হবে আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই আরটাকে বলা যায় রিড বার কনস্ট্যান্ট। আর সমান হচ্ছে রিড বার কনস্ট্যান্ট, রিড বার ধ্রুবক, এর মান হচ্ছে 1.09 ইন্টু 10⁻⁷ মিটার, রিড বার কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে আউটকাম আমরা পাচ্ছি। এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো যে বিকিরণ করবে তার সাথে এই রিলেশন, এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের রিলেশনটা এটা। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানলাম, যে এনার্জি এটা আর এর তরঙ্গ দৈর্ঘ্য যে বিকিরণ করবে যে তরঙ্গ দৈর্ঘ্য তার সাথে কোয়ান্টাম সংখ্যার এটা আছে। এখন দেখো এগুলো থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারি। হাইড্রোজেনের ক্ষেত্রে জেটের মান 1 হয়ে যাবে। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি জেটের মান 1 হয় তাহলে দেখো এই n1 n2 মানের উপর এরা বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্য নিঃসরণ করবে। ওর যে বর্ণালীটা হাইড্রোজেনকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এরা এনার্জি শোষণ করবে, এনার্জি শোষণ করে উত্তেজিত স্তরে চলে যাবে তখন ইলেকট্রনটা। দেখো হাইড্রোজেনের ইলেকট্রনটা যখন সর্বনিম্ন কক্ষপথে থাকবে, ওর শক্তি যখন সবথেকে কম থাকবে, তখন সেটাকে ভৌম স্তর বলা হয় বা গ্রাউন্ড স্টেট বলা হয়, ভৌম স্তর বা জিরো লেভেল বলা হয় বা ফার্স্ট বোর অরবিট বলা হয়। সেই অরবিটে থাকার কারণে যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে উত্তেজিত অবস্থায় চলে যাবে, n = 2, n = 3, n = 4 এইসব জায়গায় চলে যাবে। ফলে এগুলোর যদি আমরা করি, এনার্জি লেভেলগুলো ড্র করি, তাহলে বিভিন্ন এনার্জি লেভেলটা হাইড্রোজেনের পাবো। আর এখান থেকে যদি আমরা এটাও ড্র করি যে n1 = যদি 1 বলি আমরা, অর্থাৎ ইলেকট্রনটা মনে করো যে ভৌম স্তরে ছিল ফর এইচ অ্যাটম, এইচ অ্যাটমের ক্ষেত্রে যদি n1 = 1 আর n2 = 2, 3, 4, 5 এটসেট্রা যদি হয়, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো এসে যদি ভৌম স্তরে আপতিত হয় তাহলে সেখান থেকে একটা সিরিজ বের হবে তরঙ্গ দৈর্ঘ্য, বিভিন্ন সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য বের হবে। সেটাকে তখন বলা হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ তখন শুরু হবে। তা লাইম্যান সিরিজের ক্ষেত্রে কত হবে? 1/λ = R1 - 1/2 স্কোয়ার। 2, 3, 4 এগুলা হতে পারে। এটা যদি 1/2 স্কোয়ার ধরা যায় তাহলে 1/λ, সরি এটা 2 স্কোয়ার হবে না, এটা n স্কোয়ার হবে। আর এই n2 এর মানটা তখন 2, 3, 4, এখানে 2 যদি বসাই, 3 বসাই, বিভিন্ন রকমের সিরিজ বের হবে। তখন যে সিরিজটা বের হচ্ছে তখন এটা হচ্ছে লাইম্যান সিরিজ। তেমনি যদি n1 = 2 ভাবি আর n2 = যদি 3, 4, 5, 6 এগুলো যদি ভাবি তাহলে তো লাইম্যানের পরে ব্র্যাকেট হবে, তারপরে লাইম্যান ব্র্যাকেট পার্সেন্ট, লাইম্যান বামার ব্র্যাকেট পার্সেন্ট, এগুলা ফুন্ট, এগুলা সিরিজ সব বের হবে। আর তো এইভাবে করে আমরা এগুলা বের করতে পারি। এখন দেখো ফলে কি হচ্ছে, হাইড্রোজেনের রেখা বর্ণালী সৃষ্টির কারণগুলো তাহলে এখান থেকে ব্যাখ্যা করা গেল। ওর লাইম্যান শ্রেণীর রেখা কেন বেরোতো, বামারের কেন বেরোতো, পার্সেনের কেন বেরোতো, ব্র্যাকেটের কেন বেরোতো, ফান্ডের কেন বেরোতো, এগুলা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি এখান থেকে স্পষ্ট। ফলে
বোরের মডেল থেকে আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যা করা যাচ্ছে। ধরো লাইম্যান যে বর্ণালী, লাইম্যান সিরিজ যেটা, এই লাইম্যান সিরিজটা কিন্তু আবার দেখো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী দিয়ে তৈরি আছে, এটাকে ফাইন স্ট্রাকচার বলা হয়। তো এই ফাইন স্ট্রাকচারটা কেন হচ্ছে সেটা কিন্তু বোরের তত্ত্ব থেকে আমরা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু লাইম্যান সিরিজটাকে আমরা বোরের তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারছি। তোমাদের একটা কথা বলে দিই, লাইম্যান, বামার, পাসেন, ব্রাকেট, ফান যে সিরিজগুলো আছে তার মধ্যে বামার শ্রেণীটাই শুধুমাত্র দৃশ্যমান শ্রেণী, বাদ বাকি শ্রেণীগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এগুলা অদৃশ্য শ্রেণী, এগুলা শুধু আমরা এর বর্ণালীগুলো পেতে পারি। এইবার দেখো এটার ক্ষেত্রে এনার্জি হচ্ছে -13.6 বা n স্কোয়ার। এখন n এর মান যদি 1 হয় তার মানে কি হচ্ছে, ভৌম স্তর হচ্ছে, n এর মান যদি 1 হয় তাহলে En কত হচ্ছে, ভৌম স্তরের শক্তি E0 সমান হচ্ছে -13.6 eV। অর্থাৎ ইলেকট্রনটা যদি ভৌম স্তরে থাকে তাহলে হাইড্রোজেনের শক্তি হচ্ছে -13.6 eV। অর্থাৎ -13.6 eV শক্তি দিলে হাইড্রোজেনের অ্যাটমটা থেকে ইলেকট্রনটা নিষ্ক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বল উপেক্ষা করে ও বাইরে চলে যাবে। তখন কি হবে, অ্যাটমটা আয়নিত অবস্থায় থাকবে। এই কারণে ওর আয়োনাইজেশন শক্তি বলতে 13.6 eV বলে, অর্থাৎ হাইড্রোজেনের আয়োনাইজেশন শক্তি 13.6 eV। হাইড্রোজেনের বা কারো আয়োনাইজেশন শক্তি বলতে কি বুঝি, আয়োনাইজেশন এনার্জি। কোনো পরমাণুর ইলেকট্রনটি যদি ভৌম স্তরে থাকে আর ভৌম স্তর থেকে নিউক্লিয়াসের আকর্ষণ বল উপেক্ষা করে তাকে আয়নে পরিণত করতে গেলে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়োনাইজেশন শক্তি বলা হয়, আর যে বিভব দিতে হয় তাকে আয়োনাইজেশন বিভব বলে। তাহলে হাইড্রোজেনের আয়োনাইজেশন বিভব কত হবে, 13.6 ভোল্ট। কারণ 13.6 ভোল্ট যদি আমরা দিই এনার্জি বিভব, তাহলে কি হবে, হাইড্রোজেনের ভৌম স্তরে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের বলকে উপেক্ষা করে চলে যাবে। তাহলে হাইড্রোজেনের আয়োনাইজেশন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল আইপি ইকুয়াল টু হচ্ছে 13.6 ভোল্ট, আর আয়োনাইজেশন এনার্জি হবে 13.6 ইভি ইলেকট্রন ভোল্ট। একটা কথা মনে রাখবে যে এই যদি এর যে এনার্জি লেভেলগুলো যদি আমরা ড্র করি, তো এনার্জি লেভেলগুলো দেখবে যে এনের মান যত বাড়বে তো দুটো এনার্জি লেভেলগুলো তখন আরও ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে। এই যে আমরা যদি ড্র করি, এদিকটা EN আর এদিকটা না, এদিকটা EN, n ইকুয়াল টু যদি এটাকে 1 বলি তাহলে এটা হচ্ছে n ইকুয়াল টু 2, তারপর n ইকুয়াল টু 3। মানটা যত বাড়বে তোমরা হিসাব করে দেখবে এর ডিফারেন্সটা তত কমে যাবে, ঘন ঘন হবে। তারপরে যদি অনেক বেশি হয়ে যায় তখন এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এখান থেকে ব্যান্ড থিওরি আমরা জানতে পারি, এটা কন্টিনিউয়াস না, যোজক ইলেকট্রনগুলোর জন্য কন্টিনিউয়াস লেভেলটা পাবো এরকম। আর এগুলা যত উপরে উঠবে তত এগুলা ঘন হয়ে যাবে। এই গ্যাপটা যত আছে তার থেকে এই গ্যাপটা কম আছে, তারপর এই গ্যাপটা কম, তারপর এই গ্যাপটা কম, আরও এরকম গ্যাপটা আছে, গ্যাপিংটা। অর্থাৎ এনের মান যত বাড়বে দুটি এনার্জি লেভেলের মধ্যে ব্যবধানটা তত কমে যাবে। আর এনের মান বাড়ার ফলে শক্তিরও মান কিন্তু বাড়ে, কারণ এনার্জি নেগেটিভ আছে। এনের মান যদি ইনফিনিটি হয় তো এনার্জি শূন্য হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন এনার্জি শূন্য। তারও যদি বেশি এনার্জি দিই তখন কি হবে, ওর আইপির থেকে যদি, এটা তো এর হচ্ছে আইএ, এর থেকে যদি বেশি শক্তি দিই কী হবে, ওটা তো আয়নিত হবে ইলেকট্রন, এই অ্যাটমটা, তারপরে ইলেকট্রনটা একটা শক্তি নিয়ে চলতে থাকবে। ওই অতিরিক্ত শক্তিটা, ধরো এখানে আমরা 15 ইভি দিলাম, তাহলে 13.6 ইভি তো নিউক্লিয়াসের বাধা অতিক্রম করতে ব্যয় হলো। বাকি যে শক্তিটা, বাকি শক্তি হচ্ছে 1.4, এই 1.4 ইভি শক্তি নিয়ে ও ছুটতে লাগবে, অর্থাৎ তার গতিশক্তিতে ওটা চলে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হাইড্রোজেন পরমাণুর আকার কত হবে, এখান থেকে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত হবে, হাইড্রোজেন পরমাণুর শক্তি কী হবে, হাইড্রোজেন পরমাণুর আয়োনাইজেশন শক্তি কত হতে পারে, তার এনার্জি লেভেলগুলো কেমন আছে, এবং সেখান থেকে যে বর্ণালীর নিঃসরণ ঘটছে সেই বর্ণালীগুলো কেন হচ্ছে তার কারণ আমরা ব্যাখ্যা করতে পারলাম। তাহলে
আমাদের একটু বাকি থাকলো এক্স রে, এর পরের দিন এক্স রে আর নিউক্লিয়াস সম্বন্ধে